This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্মম, নির্লজ্জ, নারকীয় বাংলাদেশ। দীপু দাসকে পুড়িয়ে মারার লজ্জা এখন অবধি কাটেনি। তার আগেই 7 বছরের আয়েশাকে পুড়িয়ে মারল ইউনুসের বাংলাদেশ। চট্টগ্রামে এক বিএনপি নেতার বাড়িতে আগুন লাগায় হামলাকারীরা। কিছু বুঝে ওঠার আগেই 7 বছরের আয়েশা জীবন্ত দগ্ধ, পুড়ে মারা গেল 7 বছরের ওই বাচ্চা মেয়েটি। আর অন্যদিকে ওই বিএনপি নেতার আরও 2 কিশোরী মেয়ে, তারা হাসপাতালে পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে। আর ইউনুস, সে কি কুমিরের কান্না কাঁদছে? পুড়ে যাচ্ছিলেন দীপু দাস। প্রথমে পিটিয়ে, তারপর গাছে ঝুলিয়ে গনগনে আগুনে তাকে সেঁকেছিল ইউনুসের বাংলাদেশ। এই জল্লাদের উল্লাস মঞ্চ ছিল ময়মনসিংহ। দীপু ছিলেন বাংলাদেশের সংখ্যালঘু নাগরিক, একজন হিন্দু। পাকিস্তানের মার্কা মারা কৌশলে ছুতোয় নাতায় তাকে মেরেছে মৌলবাদীরা। পরিবারের একমাত্র রোজগেরে পোশাক তৈরির কারখানার শ্রমিক দীপু এখন নিহত। বাংলাদেশের অত্যাচারিত অসংখ্য সংখ্যালঘু হিন্দুর মতোই দীপুর বাড়িতে এখন শোকের পরিবেশ। দীপুর আত্মীয়রা কাঁদছেন। ঘটনার পর সেকেন্ড, মিনিট, ঘন্টা কেটে যাচ্ছে। দীপুকে যারা জীবন্ত পুড়িয়ে মারল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল ইউনুসের পুতুল প্রশাসন? দীপু মারা গেছেন। বাংলাদেশের দীপু পশ্চিমবঙ্গের রাজনীতিতে উস্কে দিয়েছেন মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসদের স্মৃতি। আজকে বাংলাদেশের ঘটনা আমাদের বুক কাঁপিয়ে দিচ্ছে। বাংলাদেশের একজন নিরীহ হিন্দু দীপু দাস, তাকে ইসলাম অবমাননার দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আজকে যারা এই সাম্প্রদায়িক শক্তিকে পশ্চিমবঙ্গের মাটিতে যারা জীবিত করার চেষ্টা করছে, পুনর্জীবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি আমরা না লড়ি, আগামী দিনে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদের সাথে ঘটবে। অলরেডি মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে ঘটনা, দীপু দাসের মর্মান্তিক মৃত্যু, আমরা তো সবাই নিন্দা করছি, কিন্তু এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে। এটা একটা আলাদা দেশের ব্যাপার। তো এখনো তো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট এলো না, নরেন্দ্র মোদীর কোনো স্টেটমেন্ট এলো না। ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাবা ছেলেকে হত্যার আঁচ এতদিনেও নেভেনি। বাংলাদেশ দীপুর স্বজনদের ক্ষোভে এত তাড়াতাড়ি জল ঢালবে কি করে? দীপুকে পুড়িয়ে মারার কয়েক ঘন্টার মধ্যে চট্টগ্রাম প্রমাণ করছে বাংলাদেশ এখন নরকের নাম। চট্টগ্রামের লক্ষ্মীপুরে বাড়ি বিএনপি নেতা বেলাল হোসেনের। বেলালের বাড়িতে বাইরে থেকে তালা বন্ধ করে অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে মারা যায় বেলালের 7 বছরের মেয়ে আয়েশা। আরও 2 নাবালিকা সন্তান হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। বেলাল নিজেও চিকিৎসাধীন। তার পোড়া বাড়ির ছাই খাটছে বাংলাদেশ। প্রশ্ন উঠছে, প্রথমে সংখ্যালঘু দীপুকে খুন, তারপর বাবা বিরোধী রাজনীতি করার জন্য একটা ছোট্ট ফুলের মতো মেয়েকে জীবন্ত খুন। বাংলাদেশের পূর্ব পাকিস্তানে রূপান্তর কি সম্পূর্ণ? রোম পুড়েছিল, নীরব বেহালা বাজাচ্ছিলেন। ময়মনসিংহ, চট্টগ্রামে বাংলাদেশের নাগরিক পুড়ছে। বাংলাদেশ বাংলাদেশকে হত্যা করছে। নাকে কান্না কাঁদছেন ইউনুস। লজ্জা লুকোবেন কোথায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সত্যি তো, এই এত লজ্জা ইউনুস কোথায় রাখবেন বলুন তো? বাংলাদেশের অনেকেই বলছেন ইউনুসের 2 কান কাটা। 2টো কান তার কাটা কিনা সেটা ইউনুস সাহেব নিজে বলতে পারবেন, কিন্তু এটা ঠিক তার সরকার যে ছবি দেখাচ্ছে তাতে এটা অন্তত বোঝা যাচ্ছে যে বাংলাদেশ নতুন করে পাকিস্তানের শিষ্যত্ব গ্রহণ করেছে। আপনাদের সেই ছবিটা মনে আছে? অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের মাটিতে জঙ্গিদের শেষকৃত্য চলছে, সেখানে পাকিস্তান সেনা আধিকারিকরা তারা ইউনিফর্ম পরে দাঁড়িয়ে, কট্টরপন্থীরা তো ছিলই। আজকে বাংলাদেশেও কার্যত একই ছবি দেখা গেল। কট্টরপন্থীরা ছিল এই হাদির শেষকৃত্যে, আর তার সঙ্গে ছিলেন স্বয়ং মোহাম্মদ ইউনুস। গোটা দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। বোঝাই যাচ্ছে জামাত নাচাচ্ছে আর বাংলাদেশ নাচছে। বাংলাদেশে যে ভারত বিদ্বেষের চাষ হচ্ছে তার অন্যতম উৎপাদক এই হাদি। ভারতের মানচিত্র বিকৃত করে উত্তর পূর্বের 7 রাজ্য ছিনিয়ে নেওয়ার ফুটো মস্তানি করেছিল ইউনুসের এই তাঁবেদার। ভোটে দাঁড়িয়েছিল হাদি। ঢাকা 8 কেন্দ্রের প্রার্থী হাদিকে কে বা কারা গুলি করে সিঙ্গাপুরে উড়িয়ে নিয়ে যায় বাংলাদেশ সরকার, বাঁচানো যায়। হাদির শেষকৃত্য ছিল শনিবার। কি দেখা গেল?
অপারেশন সিঁদুর পাকিস্তানের বুকে আঘাত করেছিল। মুরিদকের মতো জঙ্গি শিবিরে নিকেশ হয়েছিল পাকিস্তানের পোষা সন্ত্রাসবাদীরা। তাদের জানা যায় পাক সেনা আর সরকারি কর্তারা চোখের জল ফেলেছিল। সেই একই ছবি হাদির শেষকৃত্যে। ঢাকায় হাদির অন্তিম যাত্রায় ইউনূস দুফোঁটা চোখের জল ফেললেন, আর আগা গোড়া বুক চাপিয়ে গেল বাংলাদেশের কট্টরপন্থীরা। তাদের হাতে দেখা গেল জঙ্গি সংগঠনের পতাকা। যে এলিমেন্টটা আজকে বাংলাদেশে উগ্রবাদের জন্ম দিয়েছে তারা তো আসলে প্রো পাকিস্তানি এলিমেন্ট। এরা একটা ডিফারেন্ট লেন্সে বাংলাদেশ ভারতের সম্পর্ক দেখে। সেটা হচ্ছে পাকিস্তানের যে মিলিটারি এস্টাবলিশমেন্ট, যারা ভারতকে মানে ফ্রম দ্য ভেরি অনসেট তারা চিন্তা করে এটা একটা শত্রু রাষ্ট্র। কাজে ভারত বিরোধিতাই এদের মূল পুঁজি, মূলধন, যেটাকে তারা বিনিয়োগ করে তাদের অপরাজনীতির অংশ হিসেবে মানুষকে ইনস্টিগেট করে এবং এই ধর্মীয় উগ্রবাদী অংশকে তারা এক্সাইটেড করে। তো এই যে অপরাজনীতি বা অপশক্তি, সেইটার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এহানো কট্টরপন্থা সেপাই হাদিকে কোথায় কবর দিল বাংলাদেশ? কবি নজরুল ইসলামের সমাধির পাশে, একই জায়গায়। আসলে যখন কট্টরপন্থীরা বেড়ে ওঠে এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যবস্থা যখন ভেঙে যায়, যা তার জন্য ঘটার কথা বাংলাদেশে আজকে তাই ঘটছে। এই যে ফাঁসির শক্তি বাড়ে, ধর্মীয় উন্মাদনা শক্তি বাড়ে, তাদের কাছে রবীন্দ্রনাথ, নজরুল, রামমোহন কিছু মানে দাঁড়ায় না। কাজী নজরুল ইসলামের এর থেকে বড় অপমান আর কিছু হবে না। ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি গো নজরুল। এর থেকে বড় অপমান নজরুল ইসলামের আর কিছু হতে পারে না। গোটা দেশটা একটা ধর্মান্ধ, ফ্যানাটিক, মৌলবাদী, অসভ্য বর্বরের দেশে পরিণত হয়েছে। এই দেশের কাছ থেকে আর কি প্রত্যাশা করেন? নজরুল ইসলামের কথাগুলো মনে আছে তো বাংলাদেশের? অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। শ্যামা সঙ্গীতের রচয়িতা নজরুল এখনো বাংলাদেশের জাতীয় কবি। কদিন সেই সম্মান পাবেন সন্দেহ হচ্ছে হাদির মতো চরম মৌলবাদীকে তার পাশে ঠাঁই দেওয়ায়। ওসমান হাদির শেষকৃত্য বাংলাদেশের তুমুল বিশৃঙ্খলা, অশান্তি। নামাজ শেষ হতেই বাংলাদেশের সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে একদল উন্মত্ত জনতা। কোনো ক্রমে নিরাপত্তা রক্ষীরা তাদের নিরস্ত্র করে এবং এই ঘটনার পরেই সংসদ চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। কেঁদে কুল পাচ্ছে না, আগুন নিয়ে খেলার ফল ভুগছে বাংলাদেশ। ইউনূস আর জামাতের যৌথ উদ্যোগ। কি উদ্যোগ? ভারত বিদ্বেষের বীজ পুঁতেছে তারা। বাংলাদেশের কোনায় কোনায় আগুন। যে ছবিটা আমরা দেখতে পেলাম, রাজশাহী থেকে চট্টগ্রাম থেকে ঢাকা, বিভিন্ন জায়গায় বিক্ষোভ, কট্টরপন্থীরা আন্দোলন করছেন। আর একটা কি ছবি দেখলাম, ভারতীয় দূতাবাসের বাইরেও বিক্ষোভ, এমনকি রাজীব রঞ্জনের বাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। আর ওই যে বললাম, কেঁদে কুল পাচ্ছে না, তার ফল ভুগতে হয়েছে তাদের। সমস্ত যে দূতাবাসগুলো রয়েছে, বিশেষ করে যে ভিসা সেন্টারগুলো রয়েছে, আপনাদের জানিয়ে রাখতে চাইবো, সেই ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। আর ভিসা সেন্টার বন্ধ হলে কি হবে? বাংলাদেশ থেকে ভারতে আসতে পারছেন না, চিকিৎসা করতে পারছেন না। তাই বাংলাদেশের লোকই ইউনূসকে গালাগাল দিচ্ছে। এই ছবিটা ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে এই ছবি তৈরি হলো কিভাবে? এই গাঁয়ে মানে না আপনি মোড়লের নাম হাসনাত আবদুল্লাহ, ইউনূসের কোলের ছেলেদের অন্যতম। ইউনূসকে ক্ষমতায় বসানো ছাত্রদের একাংশের রাজনৈতিক দল এনসিপির নেতা। হাসনাত একা নয়, তার দোসর এক তালপাতা সেপাই, নাম তার মুসাদ্দিক। যত বড় মুখ নয় তত বড় কথা বলে ফেলেছে। বাংলাদেশের এই সব খোকা নেতারা কি সেটা বুঝতে পারছে? বাংলাদেশের রাজশাহী, চট্টগ্রাম, ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়েছে। সহকারী রাষ্ট্রদূত রাজীব রঞ্জনের বাড়িতে হামলা পর্যন্ত হয়েছে। আর তারপর ভারত দূতাবাসগুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ রয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়ার প্রক্রিয়া। কেউ নিজের জন্য, কেউ আত্মীয়ের জন্য চিকিৎসা করাতে ভারতে আসতে চান। শুধু এরা নন, সোশ্যাল মিডিয়াতেও কান্নাকাটি শুরু হয়ে গেছে। ভারতে আসতে না পারলে তাদের যে খাবি খেতে হবে তা লিখছেন বাংলাদেশের বাস্তব বোধ সম্পন্ন মানুষজন। একজন লিখেছেন, আমার মতো আরও অসংখ্য মানুষ চিকিৎসার দুশ্চিন্তায় পড়ল টের পাচ্ছে। আপনারা যারা মার্চ টু হাই কমিশন করতে চাইলেন, আপনারা সবাই আন্দোলনের পরে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। আপনাদের গুরুতর চিকিৎসার জন্য আপনারা সিঙ্গাপুর, থাইল্যান্ড যাচ্ছেন। আমরা যারা চিকিৎসার জন্য ভারতে যেতাম তাদের অবস্থাটা হলো সংকটময়। কথায় বলে, চাচা আপন প্রাণ বাঁচা।
বাংলাদেশে যে ভারত বিদ্বেষের চাষ হচ্ছে, সেই চাষে মন দিলে তাদের যে না চিকিৎসা পেয়ে মরতে হতে পারে, সেটা আম বাংলাদেশিরা বুঝতে পারছেন। ভারত দয়া না করলে বাংলাদেশের মুরদ নেই তাদের সুস্থ রাখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বাংলাদেশ ঠিক কতটা ভয়ঙ্কর, সেখানে কতটা বিপদে আছেন হিন্দুরা, সে কথা বারবার করে আমরা বলেছি, দেখিয়েওছি। আর এবারে আপনাদের শোনাবো বাংলাদেশ থেকে এ দেশে আসা, তারা অনুপ্রবেশকারী, তারা এসেছেন, তারা বলছেন এ দেশের সরকার যদি তাদের না রাখতে চায় না রাখুক, কিন্তু তাদের জন্য গুলি করে মেরে ফেলা হয়, কারণ তারা আর বাংলাদেশে ফিরতে চান না। শুনুন। সীমান্তের ওপারে জ্বলছে নৈরাজ্যের আগুন। ইউনূসের বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ, ধর্মকে অছিলা করে কট্টরপন্থী মৌলবাদীদের ফের হিন্দু নিধন বাংলাদেশে। ভিটে মাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া হিন্দুরা, আর তাই কেউ দালাল ধরে, কেউ আবার অন্যভাবে ভারতে ঢুকে পড়ছেন। আর যারা ইতিমধ্যে ভারতে রয়েছেন, সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আর নিজের দেশে ফিরতে নারাজ। এমনই ছবি মালদার বাচামারির বাংলাদেশি কলোনিতে। ক্লাস 9-এর ছাত্রী নির্যাতন এবং হুমকির শিকার। এখন বাংলাদেশের এই পড়ুয়া শয্যাশায়ী অসুস্থ হয়ে পড়েছে, পাশে তার দিদিমা কান্নায় ভেঙে পড়ছেন। যে এলাকায় তারা রয়েছেন, এখানকারই কিছু মানুষের সাহায্যে আপাতত তারা একটা ছাদ পেয়েছেন, একটা বাড়ি পেয়েছেন, যেখানে কোনো মতে তারা আশ্রয় নিয়েছেন। গুলি করে মারলেও বাংলাদেশে ফিরবেন না, হাত জোর করে কাকুতি মিনতি করছেন এদেশে থাকার জন্য। আমরা খুবই বিপদগ্রস্ত বাবা, সরকারের কাছে আমার আবেদন, আমাদেরকে বাঁচাও, হয় আমাদেরকে এখানে আশ্রয় দেওয়া, না হলে আমাদেরকে গুলি করে মেরে ফেলাও ঘোষণা। আমরা খুবই বিপদ, আমরা পালিয়ে এসেছি, আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদের বউ বিটিকে নারী নির্যাতন করেছে। এদের কেউ নাটোর, কেউ রাজশাহী, কেউ চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। তাদের দাবি প্রাণ বাঁচাতেই ভারতে তারা অবৈধভাবে ঢুকেছেন। সন্ধ্যার পর যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমরা হাঁটতে হাঁটতে ওখান থেকে কোনো রকমের জানের ভয়ে পালিয়ে এসেছি মান সম্মান নিয়ে। এই সরকারের কাছে আমার আবেদন যে আমাদেরকে নাগরিকত্ব দিতে হবে এই দেশের। আমরা জানের ভয়ে পালিয়ে এসেছি, আমাদেরকে যদি নাগরিকত্ব না দেওয়া হয়, তাহলে আমাদেরকে যেন সবাইকে যেন গুলি করে যেন মেরে ফেলে। আমরা ওই দেশে আর যেতে চাই না। হাসিনা সরকার পতনের পর জামাতের অত্যাচারের হার হিম করা বিবরণ দিলেন বাংলাদেশি মহিলারা। বা আমাকেও টানা হিসেবে করেছিল, তো তারপর ওখান থেকে পালিয়ে কোনো রকমে চলে আসছি। আপনাকে টানা হিচড়া করেছে? হ্যাঁ। ওরা কারা? ওরা জামাতের লোকজন? হ্যাঁ, জামাতের লোক। মানে আপনার উপরেও নির্যাতন করেছে? হ্যাঁ, আমার উপরেও করেছে নির্যাতন। হ্যাঁ। কতজন ছিল ওরা? 10-12 জন। পরে আমার শ্বশুর সম্মান বাঁচানোর জন্য আমাদেরকে নিয়ে এখানে আসছে। 1971-এ মুক্তিযুদ্ধের সময় খান সেনার অত্যাচার থেকে রক্ষা পেতে ওপার বাংলা থেকে বহু মানুষ পালিয়ে এপার বাংলায় এসেছিলেন। সময় বদলেছে, কিন্তু ছবিটা বদলায়নি। 5ই আগস্ট যে গেল, হাসিনা যখন চলে আসে, তখন আমাদের বাড়িতে খুব অত্যাচার, মান সম্মানের ভয়। এখন রাতারাতি পলায় চলে আসছে। তোমার টাকা দাও, আর তাছাড়া আবার তোমার বউ বিটি দিয়ে চলে যাবো। সনাতন ধর্ম রক্ষা করার জন্য আমরা এখানেই থাকবো, আমরা বাংলাদেশে যাব না। ফের বাংলাদেশ উত্তাল, সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত, আর নিরাপদ আশ্রয় মনে করে ভারত ছাড়তে নারাজ হিন্দু অনুপ্রবেশকারীরা। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বিহার জঙ্গলরাজ বন্দে মাতরম থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নরেন্দ্র মোদীর ভাষণে আজকে বারংবার ঘুরে ফিরে এসেছে এই কথাগুলো। বিহার জয়ের দিন বুঝিয়ে দিয়েছিলেন টার্গেট বাংলা, আজকে বাংলায় দাঁড়িয়েও সেই বিহারের প্রসঙ্গ টেনে বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি SIR, আইন শৃঙ্খলা, একাধিক ইস্যুতে ছত্রে ছত্রে রাজ্য সরকারকে, রাজ্যের শাসক দলকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময় নষ্ট করেনি তৃণমূল কংগ্রেসও, তৎক্ষণাৎ তারাও রিয়াকশন দিয়েছে। बिहार ने जंगल राज को नकार दिया है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। বিহারে প্রায় 3 দশক আগে লালু প্রসাদ যাদবের জমানার জঙ্গল রাজ্যের স্মৃতি উস্কে নির্বাচনী সাফল্য পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট।
26-এ বিজেপির মিশন বাংলা সফল করতে কি তাই মোদির মুখে বাংলায় মহা জঙ্গলরাজের কথা? पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बाजते छाई बीजेपी ताई। জঙ্গলরাজের সঙ্গে মহা কথাটা জুড়বার তাৎপর্য কি? আরজিকর, সন্দেশখালী, মুর্শিদাবাদ, মালদায় হিংসা, জেলায় জেলায় বোমা বিস্ফোরণ, খুনোখুনি, একের পর এক ঘটনার প্রেক্ষিতেই কি বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী? রেপ এখানকার অত্যন্ত স্বাভাবিক ঘটনা, ডেলি নিউজ। রেশন থেকে শুরু করে মন্ত্রীরা চাকরি অবধি চুরি করে খাচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও বন্দুক, বোমা, গুলি প্রতিদিন পাওয়া যাচ্ছে। শুট আউট একটা স্বাভাবিক ঘটনার মধ্যে পড়েছে। তো জঙ্গলরাজ কাকে বলবেন? বিহার আজকে লজ্জা পাবে পশ্চিমবঙ্গে যা ঘটছে প্রতিদিন। 14 সালে তো এসছেন কেন্দ্রের সরকারে, তারপরে 16 গেছে, তারপরে 21 গেছে, আর আবার 26-এ গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে বাংলার মানুষ পরিকল্পনা করে বাংলাকে দখল করা, সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দেবে। বাংলায় এসআইআর পর্ব চলাকালীন লাগাতার সংঘাতে জড়াচ্ছে তৃণমূল ও বিজেপি। গেরুয়া ব্রিগেডের অভিযোগ, অনুপ্রবেশকারীরা তৃণমূলকে ভোট দেয়, তাই তারা এসআইআর এর প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছে। তারই প্রতিধ্বনি এবার প্রধানমন্ত্রীর মুখে। ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। ঘুষপেটিয়া তো উত্তর ভারতের গোবলয় থেকে এসছে। এই ঘুষপেটিয়া বিজেপির ঘুষপেটিয়া এই রাজ্যের বুকে। যারা দু জায়গায় ভোট দেয় তারাও অনুপ্রবেশকারী। সেই অনুপ্রবেশকারী ডাবল ইঞ্জিনের অনুপ্রবেশকারী, তাদেরকে গো ব্যাক করাবে বাংলা। 2021 নির্বাচনের সময় থেকেই বিজেপিকে বাঙালি বিরোধী বহিরাগত বলে আক্রমণ করে তৃণমূল। সম্প্রতি সংসদে বন্দে মাতরম শীর্ষক আলোচনা ঘিরেও সেই বিতর্ক দানা বাঁধে। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले, अच्छा थैंक यू। তাৎপর্যপূর্ণ বিষয় এদিনের ভার্চুয়াল বার্তাতেও ফের বন্দে মাতরম প্রণেতার নাম করে বাংলা ও বাঙালিয়ানায় শান দেন প্রধানমন্ত্রী। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। উনি বুঝতে পেরেছেন যে আমরা যদি হঠাৎ করে এখন এখানে বসে গান্ধীদা ধরুন বলি বা হেডগেওয়ারদা বলি, সাভারকারদা যদি বলি, তাহলে যেটা হাস্যকর শোনাবে, অপমানকর শোনাবে। বঙ্কিমদা বলাটা উনি বুঝতে পেরেছেন যে এটা ঠিক নয়। উনি আজকে সেটা শুধরে নিয়েছেন। কিন্তু বাঙালি বা বঙ্গদেশের প্রতি, বাংলার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি তার দৃষ্টিভঙ্গি তিনি শুধরে নিতে পারবেন কি? 2026-এর মহাযুদ্ধ যত এগিয়ে আসবে, আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ আরও বাড়বে। তবে এই যুদ্ধ জিততে কার কৌশল খাটবে, কে বাজিমাত করবে, খেলা ঘোরাবে কে, সবচেয়ে কৌতূহলের বিষয় সেটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিনি এলেন, শোনালেন, চলেও গেলেন। মতুয়াগড়ের কথা বলছি আপনাদেরকে। কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর কপ্টার হয়তো অবতরণ করতে পারেননি, কিন্তু অডিও বার্তা দিয়েছেন। বার্তা তো দিলেন, কিন্তু আশ্বাস, মতুয়ারা কি আশ্বাস পেলেন? তাদের উৎকণ্ঠা কি কমলো, নাকি ঘন কুয়াশার মতোই তাহেরপুরের যে আবহাওয়াটা আজকে ছিল তার মতোই অনেকগুলো প্রশ্ন থেকে গেল? সিএর আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা সবাইকে করা হবে, কেউ বাদ যাবে না। এসআইআর সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের। আবেদন করুন, বাকিটা আপনাদের জন্য আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। ঠকাচ্ছে কারা, ঠকছেই বা কারা? আপাতত এই দুই গোলক ধাঁধায় মতুয়ারা। এসআইআর চলছে, নাম বাদ অথবা সন্দেহজনক নাম, দুয়েতেই মতুয়ারা আছেন। উদ্বেগ উৎকণ্ঠা অবসান ঘটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন ধরেই এই আবহই বেজে উঠেছিল মতুয়াগড় তাহেরপুরে। প্রধানমন্ত্রী কুয়াশার কারণে আসতে পারেননি, কিন্তু তার বার্তা শোনা গেল সভা মঞ্চে। জয় নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই।
শুরুটা হয়েছিল এভাবে, তারপর श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। না, আর কোনো ঘোষণা আর কোনো আশ্বাস শোনা যায়নি। মানে আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। উনি এ বিষয়ে শুরু থেকে শেষ অবধি তো কিছুই পেলাম না। যে প্রধানমন্ত্রীজি উনি কি বলবেন কি না বলবেন এটা তো ওনার একদম টোটালি ব্যক্তিগত ব্যাপার। বিজেপির নেতারা গত দুদিন ধরে বলে গেল যে মতুয়াগড়ে সভা, কারণ সেখান থেকে সুরাহার কথা বলবেন প্রধানমন্ত্রী। কোথায় সুরাহার কথা? এসআইআর এর খসড়ায় মতুয়া প্রধান গাইঘাটা, হাবড়া, বাগদা, কল্যাণী সহ একের পর এক বিধানসভায় আনম্যাপিং এর পরিমাণ সবচেয়ে বেশি। বিজেপি বলেছিল সিএএতে আবেদন করলেই কেল্লা ফতে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় সিএএ আবেদন অথবা সিএএ শংসাপত্র কোনোটাই ভোটার তালিকার মাপকাঠি নয়। এরপরেই শীর্ষ আদালত জানিয়ে দেয় সিএএ শংসাপত্র পাওয়ার পরেই ভোটার তালিকায় নাম তোলা যাবে। বিজেপিও সিএএ এর আবেদনে জোর দিতে থাকে। কিন্তু এতেই কি মুশকিল আসান? সূত্র বলছে রাজ্যে 1,80,00,000 মতুয়া ভোটার। সিএএতে আবেদন করেছেন প্রায় 1 লক্ষ। সিএএ শংসাপত্র পেয়েছেন মাত্র 10%। শংসাপত্র না পেলে ভোটার তালিকায় আবেদন করা যাবে না। মানে এখনও 90% বেশি মানুষের ভাগ্য ঝুলে রয়েছে। প্রশ্ন তো দুটো, মতুয়ারা সবাই কি সিএএতে আবেদন করবেন? আবেদন করলে কতদিনের মধ্যে শংসাপত্র পাবেন? আজকে সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সঠিক সময়ে তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেবেন না? আপনাকে নিতে হবে। সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। মানুষ আজকের দিনটা তাকিয়েছিল, বড় রকমের কিছু আশ্বাস, আশা ভরসা দিয়ে যাবে। তাহলে কি শিওরে বিপদ? বঙ্গ বিজেপি অবশ্য আশাবাদী। তিনি মতুয়াদের ভোটাধিকার নিয়ে কোনো কথা বললেন না। দেখতে থাকুন না, যতক্ষণ বিজেপি আছে ততক্ষণ হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্টের বাইরে যাবে। সভায় কোনো বিশেষ বার্তা না মিললেও বিকেলের পর টুইট করেন নরেন্দ্র মোদী। মতুয়াদের আশ্বস্ত করে তিনি বলেছেন সমস্ত মতুয়া ও নমশূদ্ররা সম্মান নিয়েই থাকবেন, এর জন্য তৃণমূলের দয়ার দরকার নেই। সঙ্গে জুড়েছেন সিএএ এর কথাও। সিএএই যে একমাত্র উপায়, সেটাই কি বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাচ্ছিলেন এবং তার মধ্যে 3 জন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই বিজেপির যারা নেতৃত্ব তারা ছুটে গিয়েছেন, মৃত যারা রয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই সবের মাঝে আবার প্রচারের আলো কেড়ে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে মৃত বিজেপি কর্মীদের পরিবারের পাশে এবারে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্ব। দেখুন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা। বিজেপি সমর্থকদের মৃত্যুটা অরাজনৈতিক থাকে কিভাবে? তাই দুঃখজনক দুর্ঘটনাও রাজনীতির হাতিয়ার হলো শনিবার। মুর্শিদাবাদ থেকে তাহিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বিজেপি সমর্থকদের বাস। সকাল সকাল তাহিরপুরে পৌঁছে যান বিজেপি সমর্থকরা। স্থানীয় সূত্রে দাবি, তাহিরপুর স্টেশন সংলগ্ন রেললাইনে প্রাতকৃত্য সারছিলেন কয়েকজন। কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি না বোঝাতেই অঘটন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়, আহত হন আরও কয়েকজন। সভার অডিও বার্তায় মৃতদের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है, उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं। हम सभी पीड़ित परिवारों के साथ हैं। যদিও ততক্ষণে মৃত্যু ঘিরে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে রাজনীতি। তৃণমূলের তরফে বিজেপির মৃত সমর্থকদের বাড়ি প্রতিনিধি পাঠানোর নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এমন সক্রিয়তায় তেড়ে ফুড়ে ওঠে বঙ্গ বিজেপিও। অভিষেকের দূতরা যখন মুর্শিদাবাদে, তখন তৃণমূলের আরেক পক্ষ পৌঁছে যায় শক্তিনগর জেলা হাসপাতালে। একদিকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা, আর একদিকে তৃণমূলের কাউন্সিলর সহ কর্মীরা। শক্তিনগর হাসপাতাল একটা সময় রণক্ষেত্র হয়ে ওঠে দুপক্ষের বাদানুবাদে। মাঠ ভরানোর ক্ষমতা নেই, মুর্শিদাবাদ থেকে লোক আনতে গিয়ে ভাড়া করে
আজকে কজন মানুষ প্রাণ হারালো সাধারণ গরিব। আমরা এই বিষয়ে সুকান্তবাবু এবং শুভেন্দুবাবুকে ধিক্কার জানাতে এখানে এসেছিলাম। তো এখন বিজেপি তো তাদের পাশেও বিজেপি নেতারা নেই, সভাস্থলে যখন ভাঙচুর বিশৃঙ্খলা হচ্ছে তখনও সেখানে নেই। তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতিতে নেমেছে, ওরা তো রাজনীতি করছে বিজেপির কর্মীদের বডি। আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওই সেই যারা মারা গেছেন তাদের বাড়িতে লোক পাঠিয়ে কিভাবে পাশে থাকা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মীদেরকে তাদের বাড়িতে যেতে বলেছেন কেন? বিজেপির যারা 200 জন কর্মী খুন হয়েছে 2014 থেকে আজ অবধি, তাদের বাড়িতে তো কেউ যায়নি। অতীতে দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভার অদূরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আসানসোলেও ভিড়ের চাপে আহত হয়েছিলেন কয়েকজন সমর্থক। রাজনীতি সেবারও হয়েছিল, কিন্তু মৃত্যুর ঘটনা এবারই প্রথম। তবে মৃত্যু নিয়ে রাজনীতি না, এটাই বাংলার রাজনীতিতে চিরন্তন। কৌস্তব, মহাদেব, প্রদীপ্তর সঙ্গে কল্যাণ ও সুদেবের রিপোর্ট, TV9 বাংলা। আত্মীয়কে বাবা সাজিয়ে সরকারি সমস্ত নথি, রেশন কার্ড, ভোটার কার্ড সব বানিয়ে ফেলেছিলেন। বছরের পর বছর বেশ দিব্যি চলছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু SIR শুরু হতেই আত্মীয় বেঁকে বসেছেন। এবার বেঁকে বসা শুধু নয়, লিখিত অভিযোগও জানিয়েছেন। আর তার ফলেই ফাঁপড়ে পড়েছেন উত্তরপ্রদেশের এই যুবক। জলপাইগুড়ি সদর বিধানসভার বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মমতা খাতুন এলাহাবাদের তৌসেফ আলীর প্রেমে পড়ে ঘর ছেড়েছিলেন 14 বছর আগে। বাড়ির অমাতে বিয়েও করে ফেলেছিলেন, কিন্তু দুজনকে ঠাঁই দেয়নি তৌসেফের এলাহাবাদের পরিবার। এরপর জলপাইগুড়িতে শ্বশুরবাড়িতেই সংসার পাতেন তৌসেফ। তাঁর যাবতীয় নথি উত্তরপ্রদেশে স্ত্রীর আত্মীয় আয়ুব আলীকে বাবা সাজিয়েই ভোটার কার্ড সহ যাবতীয় নথি তৈরি করে নেন। তৌসেফের দাবি, বহু বছর আগে আয়ুব আলীর অমত ছিল না, কিন্তু এবার তিনি বেঁকে বসেছেন। ওনাকে আগে জিজ্ঞাসা করে হলো, তারপর ওনার ভোটার আইডি নিয়ে আমার ডকুমেন্টসটা আমি নিজে বানাইছি। ওরা চাচ্ছে কি এখন ওরা ওর ডকুমেন্টসটা আমাকে ইউজ করতে দিবে না। আমি আগে SIR না শুরু হওয়ার আগে আমি জিজ্ঞাসা করতে গেলাম, তখন ওরা মানা করে দিচ্ছে। তখন ঠিক আছে, তখন আমি করি নাই, তাও মানে ওরা কমপ্লেন করছে। ওরা এখন নিষেধ করতেছে, বলছে যে না, এখন তোমরা নতুন করে ডকুমেন্টসগুলো তৈরি করো, তোমার নিজের ফ্যামিলিদের মধ্যে এগুলো চাল ঝগড়া আমাদেরকে ভালো লাগে না, তোমরা নিজে নিজেগুলো ঠিক করে নাও। 13-14 বছর হয়ে যাচ্ছে আমার বিয়ে হওয়ার, তখন থেকে আমরা এখানেই আছি, মনে করুন এখানকারই বাসিন্দা। তো আমি এটাই বলবো যে আমাকে গভর্নমেন্ট কিছু সাহায্য করুক এটার জন্য। আমার বরের তো এখন ডকুমেন্টস, এখন বাচ্চা কাচ্চা তো বড় হয়ে গেছে, এখন নতুন করে আমরা কীভাবে ডকুমেন্টস তৈরি করব। এনুমারেশন ফর্ম আসতেই স্থানীয় বিএলওকে অবজেকশন দেন আয়ুব আলী। বিডিও অফিসে গিয়ে তিনি লিখিত অভিযোগও দায়ের করেছেন। আমার বাপের নামটা আমার দিয়ে আরেকজনের ভোটার কার্ড তুলে দিচ্ছে, এপিন নাম্বার আমার দিয়ে ভোটের নাম তুলে দিচ্ছে। তো এতদিন চলছে আমি তো জানি না কীভাবে কী করছে। এখন আমি চাচ্ছি যে নামটা যেন বাদ পড়ে যায়, কাটা পড়ে যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। এটাই আমার ফ্যামিলির লোক তো না। আয়ুব লিখিতভাবে অভিযোগ দায়ের করার পরও তৌসেফের নাম খসড়া তালিকায় রয়েছে, যদিও দায়িত্বে থাকা বিএলও জানিয়েছেন কমিশনের নিয়ম মেনেই সবটা হচ্ছে। শিক্ষাদার ডেটের ক্ষেত্রে একমাত্র এই খসড়া তালিকার নাম নেই, এছাড়া যতগুলো নাম আসে বাকি যতগুলো নামই আছে সবকটা গিয়ে এক এক করে হয়তো হিয়ারিং নোটিশ আসবে। হিয়ারিং নোটিশ আসার পরে ওনারা যে উপযুক্ত কাগজপত্র প্রমাণ দেখাতে পারেন, টিকবেন না তাহলে টিকবেন, এই তো ব্যাপার। আমাদের তরফ থেকে যা করা দরকার রীতিমতো আনলোড করা হয়েছে। খসড়া তালিকায় নাম থাকলেও ম্যাপিং নেই। এবার তাই শুনানিতে গিয়ে সঠিক নথি দেখাতে হবে তৌসেফকে। কিন্তু কোথা থেকে সেই নথি পাবেন তৌসেফ? সাজানো বাবা আয়ুব আলী সাফ জানিয়ে দিয়েছেন তার নাম বা নথি কোনোটাই আর ব্যবহার করতে দেবেন না তৌসেফকে। এমনকি এই নিয়ে আদালতে যাওয়ারও হুমকি দিয়ে রেখেছেন। এই গোলক ধাঁধা থেকে আপাতত বেরোনোর পথ পাচ্ছেন না তৌসেফ। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। কয়েক বছর আগে গরুর দুধে সোনা থাকার দাবি করেছিলেন দিলীপ ঘোষ। তা নিয়ে কম চর্চা হয়নি। কয়েক বছর পর আবারও বাংলার রাজনীতির চর্চাতে সেই সোনা। এবার অবশ্য বিতর্কটা খুঁচিয়ে দিয়েছেন সৌমিত্র খা। দাবি করেছেন তার জন্মভূমিতে নাকি সোনা আছে। কেন্দ্রীয় সমীক্ষা চলছে, আর তারই মাঝে আবেগতাড়িত বিজেপি সাংসদ। ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए।
তা সোনার বিহার হলো না কেন? সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? বাংলাটা হচ্ছে হাঁস, সোনার হাঁস, রোজ একটা করে ডিম পাড়ে। সোনার বাংলা নিয়ে রাজনীতির এই তরজার মধ্যেই হঠাৎ প্রাসঙ্গিক একটি শব্দ, সোনা। গত 5 বছরে বিভিন্ন সময় পুরুলিয়া, দার্জিলিং, কালিম্পং, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় সোনার খোঁজে সমীক্ষা করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। গত সোমবার রাজ্যসভায় এই সংক্রান্ত আলোচনায় অংশ নেন শ্রমিক ভট্টাচার্য। উত্তরে কয়লা ও খনিজ মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, এখনও বাংলায় কোনো সোনার খনির খোঁজ মেলেনি। তবে পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং সহ 9টি জেলায় সোনার খনি থাকতেও পারে। যদিও সমীক্ষা এখনও G4 অর্থাৎ প্রাথমিক স্তরে আছে। শুধুমাত্র বাঁকুড়ায় পরবর্তী ধাপে মানে G3 পর্যায়ের সমীক্ষা চলছে। এরপরেই ময়দানে নামেন সৌমিত্র খাঁ। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর গ্রাম সৌমিত্র জন্মভিটে। বিষ্ণুপুরের সাংসদ সোশ্যাল মিডিয়া লেখেন, শুধু বড় নেতা হলেও হয় না, নিজের ব্লকে নিজের গ্রামে কি আছে সেটাও সার্ভে করে জেনে নিতে হয়। অনেকদিন আগে এটা সার্ভে করার জন্য দিয়েছিলাম, এবার তার স্বাদ পেলাম। কেন্দ্রের সমীক্ষা উঠে এসেছে দুর্লভপুরে সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। গর্ব হয় বাঁকুড়া জেলার সন্তান হয়ে। তৃণমূলের দাবি, এই ধরনের ভুয়ো খবরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। একটা মিথ্যা অপপ্রচার ফেসবুকে দেওয়া এটা ঠিক নয়, কারণ ওখানে ধরুন মানুষজন যদি জানতে পারে, একটা ওখানে উত্তেজনার সৃষ্টি হবে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে। এটা নিয়ে যদি কোনো ঘটনা ঘটে যায় তার জন্য কিন্তু বিজেপির সাংসদ তিনি কিন্তু দায়ী থাকবেন। এর আগে গরুর দুধে সোনা টাকা দাবি করেছিলেন দিলীপ ঘোষ। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে। গরুর যে কুঁজ থাকে, কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে, স্বর্ণ নাড়ি বলে, সেখানে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়, তাই গরুর দুধ হলদে হয়, সোনালি হয়। আর সেই গরুর দুধের মধ্যে প্রতিষেধক ক্ষমতা থাকে। এবার আবার চর্চা সোনা। বাংলায় নাকি সোনার ভান্ডার। এবার আসরে সৌমিত্র। এলাকার মাটিতে সোনা থাকার বিজেপি সাংসদের দাবিতে বিতর্ক। ঘুরে ফিরে সেই সোনা বিতর্ক। কাটোয়ার একটা অঞ্চলের কথা আপনাদেরকে বলবো, ছবিটাও দেখাবো। এই অঞ্চলে প্রাথমিক পড়াশোনা কি উঠে গেছে কিংবা ঐচ্ছিক হয়ে গেছে? কেন বলছি জানেন? তাদের পড়াশোনার কথাই বা বলি বা প্রসূতিদের খাওয়া দাওয়ার কথা বলি, সেটা করার যে জায়গাটা প্রয়োজন, মানে যেটা আমরা অঙ্গনওয়াড়ি বলে জানি, সেটা কোথায় জানেন? সিপিএমের পার্টি অফিস। আর একটা অপশনও রয়েছে, ক্লাব রয়েছে। এবার এখানে এই জায়গাগুলো, সেটা পার্টি অফিস হোক বা একটা ক্লাব, যদি পার্টি মিটিং হয় বা ক্লাবে পুজো হয়, কোনো টুর্নামেন্ট হয়, তাহলে পড়াশোনা আর প্রসূতিদের খাওয়া দাওয়া দুই বন্ধ। কোন পার্টির ঘর এটা? সিপিএম। এই পার্টি অফিসেই চলছে? হ্যাঁ হ্যাঁ। এখানে কচি কাচাদের পড়াশোনা তাদের ইচ্ছার উপর নির্ভর করে না। শিশু, গর্ভবতী মহিলাদের পুষ্টির যোগানও অনিয়মিত। কোথাও সিপিএমের পার্টি অফিস, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কোথাও আবার ক্লাব ঘরেই ছোটদের পড়াশোনা, ডিম খিচুড়ি খাওয়া। পূর্ব বর্ধমানের কাটোয়ার আলমপুর অঞ্চলের অঙ্গনে ঘোর অন্ধকার। 5 দশকের বেশি সময় ধরে এই সিপিএমের পার্টি অফিসই হাজরাপাড়ার একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বৃষ্টি হলেই পড়াশোনা, রান্নার পাট চুকিয়ে ফেলতে হয়। যখন সিপিএমের পার্টির কালো কোনো কাজ হয় তখন তো আর আপনাদের এটা চলে না। না, তখন কোথায় যান আপনারা? চালায় করা হয়, বাচ্চাগুলোকে দেওয়া হয়, তারা নিয়ে যায় চলে। জল পরে তা রান্না করতে পায় না, ছেলেপুলি পড়াইতে পায় না, করতে পায় না, ছেলেগুলো বাইরে বাড়িতে চলে যায়। স্থানীয় সিপিএম নেতারা বলছেন, অনেক হয়েছে, তাদের পার্টি অফিস ফেরত দেওয়া হোক। যা শুনে তৃণমূলের বিদ্রুপ, খাঁ খাঁ পার্টি অফিস অন্তত বাচ্চাদের জন্য তো গমগম করছে। প্রচণ্ড অসুবিধা হয়, বলেছিলাম যে আমরা ওইটা বাউন্ডারি সব করে নেবো, ও আপাতত আপনাদের সরিয়ে দিতে হবে, এই সব চলছে। পঞ্চায়েত থেকে কোনো মেরামতের যে কিছু ধরাবো সেই উপায়টাও আমরা পাচ্ছি না। ওরা পারমিশন না দিলে তো করতে পারা যাচ্ছে না, পাড়ায় সমাধানেই করে দেওয়া যেত। হাজরাপাড়ায় সিপিএমের পার্টি অফিস প্রাক প্রাথমিকে মূলধন, কিন্তু 14 বছরে তৃণমূলের উন্নয়ন দাঁড়িয়ে থাকা জামানায় একটা আইসিডিএস কেন্দ্র তৈরি করা গেল না। সেই প্রশ্নের উত্তর নেই শাসক দলের কাছে। আর গাফুলিয়া গ্রামে ক্লাবই অঙ্গনওয়াড়ি কেন্দ্র 15 বছর জোড়াতালি দিয়ে চলছে, আর পারছেন না সহায়িকা। অঞ্চলেও আমি বলেছি, এখানে আবার সমাধানে গিয়েও আমি সমাধানেও স্যার বড়বাবুর সঙ্গে কথা বলেছি। জায়গার জন্য খুব সমস্যা, এখানে জায়গায় দিচ্ছেন না। বান ঢুকে যায় জলে, ঘর হওয়া তো দরকার। তো এখানে বসেছিলি সরকারের ইয়েতে স্কুলে, ওই এখন তো প্রোগ্রাম কোনো নাই তো। দশকের পর দশক পরজীবী হয়ে পড়াশোনা, পুষ্টিতে কাটছাঁট, এভাবে আদৌ চলে?
জেলার চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার উপর মহলকে নাকি সব জানাবেন, যা শুনে আলমপুরের বাসিন্দাদের দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হচ্ছে। কাটোয়া থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। পেশায় ভিলেজ পুলিশ, কিন্তু সম্পত্তির অঙ্ক কোটি কোটি টাকা। কিভাবে সম্ভব? কোন ম্যাজিকে সম্ভব? হ্যাঁ, নামের সঙ্গে যদি সন্দেশখালী আর শেখ শাহজাহান জুড়ে যায় তাহলে বোধহয় সবটাই সম্ভব হয়। হঠাৎ করে বিত্তশালী হয়ে ওঠা শেখ শাহজাহানের ভগ্নিপতির এখন নাকি নজর পড়েছে সরকারি শৌচাগারে। সন্দেশখালীতে ইডি অফিসারদের পেটানোর চক্রে শেখ শাহজাহান এখন জেলে। সেখানে বসেই কি অনুগামীদের নিয়ন্ত্রণ করছে? সাক্ষীদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষছে, আর তারই বুদ্ধিতে সাগরেদরা ছড়ি ঘোরাচ্ছে এলাকায়। জবরদখল, জুলুমবাজির পরের পর অভিযোগ ওঠায় প্রশ্নগুলো জোরালো হচ্ছে। আরও এক নতুন বিতর্কে নাম জড়িয়েছে শাহজাহানের ভগ্নিপতির। বয়রাবাড়িতে তালতলা বাজারে বাসন্তী হাইওয়ের ধারে প্রায় 1 বিঘা জমির ওপর সাবির আলী মোল্লার এই বিশাল বাড়ি। শোনা যাচ্ছে এখানেই হবে সেই ধাবা। পাশেই প্রায় লক্ষাধিক টাকা খরচে সরকারি সুলভ শৌচালয়। অভিযোগ সেখানেই নাকি চোখ পড়েছে সাবিরের। নতুন রং টাইলসে রাতারাতি বদলে গিয়েছে তার চেহারা। শাহজাহান শেখ যেভাবে সাধারণ মানুষের ভেরি জমি লুট করেছে, একইভাবে সেখানকার ওর বোনাই সরকারি প্রকল্পের টয়লেট, সেটা তিনি তার ধাবার সাথে অ্যাড করে নিয়ে ব্যবহার করছেন। এবং এটা যদি কেউ ব্যক্তি মালিকানার জন্য দখল করতে চায় তাহলে সেটা তো অপরাধ। যে বোর্ডটার ছবি দেখলাম, তো ওটার পেমেন্টটা এখনো বেরোয়নি, তো সেই এজেন্সিকে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। সরকারি শৌচালয়, সেটাও কুক্ষিগত করছে শাহজাহানের ভগ্নিপতি, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় নাম জড়ায় সাবিরের। বসিরহাটে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়। নেজাটে রহস্যজনক দুর্ঘটনায় ভোলা ঘোষ লিখিত অভিযোগে দাবি করেন তাকে খুনের চেষ্টার নীল নকশা তৈরি হয় সাবিরের বাড়িতেই। তার ব্যবহারের জন্য সরকারি টাকার সরকারি প্রকল্প ওনার জায়গাতে উনি কোনোদিনই করতে পারেন না, কিন্তু উনি করেছেন এবং উনি ব্যবহার করছেন, এবং উনি অবিলম্বে যেন জেলের ভিতরে থাকে। একজন ভিলেজ পুলিশ হয়ে কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলো সাবির? শাহজাহানের সাগরেদ হয়ে কি ভগ্নিপতির আঙুল ফুলে কলা গাছ? সেই জোরেই সরকারি সুলভ শৌচাগারও দখল। গাজোয়ারির গাঙে সবটাই কেমন যেন সুলভ। বসিরহাট থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। নবাবের জেলায় বেগমের ফুল বদল, তৃণমূলের নাজ গেলেন হাতে। তৃণমূল ছেড়ে যেতেই তৃণমূলকে বিঁধলেন একেবারে চড়া সুরে, যা দেখে তৃণমূল কংগ্রেসও পাল্টা হুল ফোটাতে ছাড়ছে না। তৃণমূলের খোঁচা 2018-এ কিভাবে শাহনাজ জিতেছিলেন সেটা সবাই জানে। এবারকার লড়াইটা আমার ওরা দেখবে। কংগ্রেস থেকে তৃণমূল হয়ে আবার কংগ্রেসে হাত ধরেই তৃণমূলের দুর্নীতির অলিগলি খোঁজ দিচ্ছেন শাহনাজ বেগম। কখনো তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের টেন্ডারে দুর্নীতির অভিযোগে মুখ খুলছেন, কখনো লাখ লাখ তেলের বিল নিয়ে মুখর, আর তার সঙ্গে হুঙ্কার দিলেন এবার স্বচ্ছন্দের জায়গায় ফিরে জোড়াফুলকে বুঝিয়ে দেবেন। আমার তো আমার প্ল্যাটফর্ম দরকার। আমি ভেতরে থেকে প্রচুর লড়েছি। এখানে তো ক্ষমতার লড়াই নেই, চুরিরও জায়গা নেই, তো এখানে আমি ফ্রি হ্যান্ড সংগঠন করব। 2013 সাল থেকে টানা 3 বার জেলা পরিষদের ভোটে জিতেছেন শাহনাজ। 2016 থেকে 18 পর্যন্ত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। 2016 থেকে 23 পর্যন্ত মহিলা তৃণমূলের ছিলেন জেলা সভানেত্রী। অনেকেই বলেন 2016 সালে কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদ ভাঙানো অন্যতম কারিগর ছিলেন শাহনাজ। তারপর 9 বছর তৃণমূলে থাকলেও দলে কার্যত বিরোধী পক্ষ হয়ে ওঠেন। বৃহস্পতিবার তৃণমূলের সম্পর্ক ত্যাগের পাশাপাশি জেলা পরিষদের সদস্য পদ থেকেও ইস্তফা দেন। তৃণমূল দলে বহু লোক যারা বলে আমাকে, দাদা দম আটকে আসছে আমাদের, অনেকে যোগাযোগ করে, তাহলে কংগ্রেস দলে এসো ভাই, এখানে নিঃশ্বাস প্রশ্বাস নেবার অফুরন্ত জায়গা আছে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে হাত মেলানোয় শাসক দলের গলায় বিদ্রোহের সুর। তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের প্রশ্ন। শাহনাজ 2018-তে কিভাবে জেলা পরিষদের সদস্য হয়েছিলেন? মানুষ তাকে চেয়েছিল নাকি অন্য কোনোভাবে জিতেছিলেন? তখন তার সততা ছিল না এখন তার সততা মনে পড়ছে? আগে সেটা বলুন। শাহনাজের তৃণমূল ত্যাগে জেলা পরিষদের সমীকরণ বিরাট কিছু বদল হয়নি, তবে মুর্শিদাবাদে সংখ্যালঘু নেতা নেত্রীদের তৃণমূলের বিরুদ্ধে ক্রমশ বেড়ে চলা ক্ষোভ বিক্ষোভ ভোটের আগে ইঙ্গিতপূর্ণ। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, 26শে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গলার কাটা বোধহয় এখন একটাই,
গোষ্ঠী কোন্দল, আর এই গোষ্ঠী কোন্দল দিকে দিকে লক্ষ্য করা যাচ্ছে। এগরাতে সেখানেও একই পরিস্থিতি। কি দাঁড়াচ্ছে দেখুন। পুরসভা না ক্লাব, বচসা থেকে তেরে যাওয়া অবস্থা। মারমুখী বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের ঠেকাতে গিয়ে হিমশিম খেলেন চেয়ারম্যান। পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আস্থা ভোট ঘিরে তৈরি হলো এমনই অগ্নিগর্ভ পরিস্থিতি। বিজেপি কাউন্সিলরকে তৃণমূলের পুরপ্রধানের বাঁচানোর ছবিটা বোধহয় প্রতীকী। তৃণমূলের বিদ্রোহী মুখ স্বপন নায়েক, তবে কি বিজেপি ছায়ায়? অভিযোগ, ভোটাভুটির অনেক আগে শনিবার কাকভোরে চেয়ারম্যান স্বপন ও 5 জন বিজেপি কাউন্সিলর চুপি চুপি পুরসভায় আসেন, আর এই নিয়ে পুরসভায় হইচই বাঁধিয়ে দেন তৃণমূল কাউন্সিলররা। তিনি তৃণমূলের প্রতীকে জিতেছিলেন, তিনি কিন্তু বিজেপির কাউন্সিলরদের নিয়ে অনেক দিন ধরে লুকোচুরি খেলছিলেন। পৌরসভাতে তালা ভেঙে ঢুকে যে ধরনের আচরণ করেছেন সেটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নিজের দলকেই চ্যালেঞ্জ ছুড়ে স্বপন বলছেন বেআইনি কিছু হয়নি। হাওয়া বুঝে স্বপনের হয়ে জোর সওয়াল বিজেপি। আমরা উপস্থিত হয়েছিলাম 7 জন, আমার পক্ষে ওদের কেউ যারা অবজেকশন দিয়েছিল তারা কেউ উপস্থিত। তৃণমূলের চেয়ারম্যানের তৃণমূলের নেতা নেত্রীর কথা পাত্তা না দেওয়া আর তার বিরুদ্ধে অভিযোগ দুটোই একসঙ্গে হচ্ছে, তো স্বাভাবিকভাবে তৃণমূলের ভেতরকার লড়াই। 2022-এর পুরভোটে এগরা 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 7টিতে, বিজেপি পায় 5টি ওয়ার্ড, একটি করে কংগ্রেস ও নির্দল। নির্দল কাউন্সিলরের সমর্থনে ভোট গড়ে তৃণমূল। এই প্রেক্ষাপটে নির্দল ও কংগ্রেস কাউন্সিলর কোন দিকে যান তার উপর নির্ভর করছে ভোটের ভাগ্য। আবার কবে ডাক হবে বা কিছু সেটা আমি বলবো কি করে? আমাদের কাছে যে নোটিশ এলে এটা চেয়ারম্যান ডাকবেন কি আবার ভাইস চেয়ারম্যান ডাকবেন কি ডাকবেন আমি নিজেও জানি না। তৃণমূল বিজেপির হল্লায় আস্থা ভোট আপাতত বন্ধ। হাতে নতুন করে সময় পেয়ে কে কার ঘুঁটি কাটে। বিধানসভা ভোটের আগে আরও একটি পুরসভায় কি রংবদল হবে তা নিয়ে নানা জল্পনা বিরোধী দলনেতার জেলায়। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ঠ মাইতির রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগে তৃণমূলের নতুন চিন্তা পুরসভা। একের পর এক পুরসভায় তুঙ্গে উঠছে কোন্দল, যা মেটাতে হিমশিম খাচ্ছে দল সরকার। আর তাই একের পর এক পুরসভা ভেঙে দিচ্ছে সরকার। কোনো পুরসভা দখল নয়, এটা পুরবোর্ড ভেঙে দেওয়ার বিজয়োল্লাস। আসলে এই জয়োল্লাসের নেপথ্যে নাকি দলেরই কোন্দল। তৃণমূল বিধায়ক বনাম পুরপ্রধান। জঙ্গিপুরের জোড়াফুলের 2 শিবিরের দ্বন্দ্বে দলীয় হস্তক্ষেপেও সুরাহার পথ খোলেনি। তৃণমূল পরিচালিত পুরসভার কাজে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিধায়ক জাকির হোসেন। টার্গেট পুর চেয়ারম্যান মফিজুল ইসলাম। শেষমেশ শুক্রবার পুরবোর্ড ভেঙেই দেয় পুর দফতর। আর তারপরেই জাকির শিবিরে সেলিব্রেশন। ফুল মিষ্টিতে অনুগামীদের সংবর্ধনায় ভেসে যান বিধায়ক। দীর্ঘ 1-1.5 বছরের লড়াই আমার খুব ভালো লাগছে। আমার থেকে ভালো লাগছে আমার মনে হয় জনগণ, গরিব মানুষদের। আমি গরিব মানুষের ভেবেই সেইটা করেছি এবং আমার ভালো লাগছে কারণ হলো আমি অপশাসন চাই না, সুশাসন চাই। আমি চাই না এলাকায় ল অ্যান্ড অর্ডারকে ভাঙুক। তো 3 বছর ধরে 4 বছর ধরে আমার পিছনে লেগে আছে। কিছু কিছু মানুষ আছে তো স্টেজের উপর ধরে মিথ্যা কথা বেশি বলে, আর আমাদের জঙ্গিপুরের লোক কিন্তু মিথ্যা কথা শুনতে অভ্যস্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছি। শুধু নবাবগড় নয়, দ্বন্দ্বের কাঁটা জোড়াফুলকে বিঁধছে দক্ষিণ দিনাজপুরেও। বালুরঘাটের পুরপ্রধান অশোক মিত্রর বিরুদ্ধে অনাস্থা এনেছেন দলেরই 14 জন কাউন্সিলর। দুর্নীতির কাদা ধুয়ে ভোটের আগে ভাবমূর্তি বদলাতেই কি চেয়ারম্যান বদল? যেটা আপনাদের কাছ থেকেই শুনলাম, কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো ভুল বুঝিয়ে কাউকে গ্রহণ করতে পারে। সমস্ত বিষয়টাই আমি দলকে জানিয়েছি। নতুন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, রাজ্য বিদ্যুতের সঙ্গে কথা বলবো, ওনারা ব্যাপারটা ভালো করে দেখবেন। কাউন্সিলররা তাহলে কার নির্দেশে অনাস্থা আনলেন? বিরোধীরা কিন্তু কোন্দল তীরেই বিঁধছে শাসক শিবিরকে। শুধুমাত্র দলবাজি, গ্রুপবাজি, পৌরসভাকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে। কোথাও অবৈধ নির্মাণ এরা উৎসাহিত করছে। ভোট আসছে, একের পর এক পুরো এলাকায় দলের দ্বন্দ্ব সামনে আসছে। জাকিরদের উল্লাসের আড়ালে যে বড় অসুখটা লুকিয়ে তা টের পাচ্ছেন কি শীর্ষ নেতারা? কৌশিক ঘোষ, রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। অসমের হোজাইয়ে মর্মান্তিক দুর্ঘটনা, হাতির পালে ধাক্কা মেরে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস।
এবং ওই রেল লাইনের ওপরেই খণ্ড বিখণ্ড প্রায় 7টি হাতির দেহ। এবং এই ঘটনার পরেই বেশ অনেকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রেল চলাচল। যদিও এই দুর্ঘটনার পর কোনো রকম কোনো ক্ষতি হয়নি রেলের যাত্রীদের, তবে জানা যাচ্ছে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর জানতে পারা যাচ্ছে যে আপৎকালীন ব্রেক কষেন, অর্থাৎ ওই হাতির পালকে দেখতে পেয়ে ট্রেনের চালক তিনি আপৎকালীন ব্রেক কষেন, তবুও দুর্ঘটনা এড়ানো যায়নি। যদি এই গোটা ঘটনার পর একটি হাতির শাবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা। রক্তাক্ত রেলপথ, লাইনে পড়ে খণ্ড বিখণ্ড হাতির দেহাংশ। গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা আসামের হোজাইয়ে। রেললাইন পেরোতে গিয়ে হাতির মর্মান্তিক মৃত্যু আগেও হয়েছে। এবারে ট্রেনের ধাক্কা এক আস্ত হাতির পালকে, যার অভিঘাতে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেসের 5টি বগি। ঘড়িতে তখন রাত 2:17। অসমের হোজাই জেলার ওপর দিয়ে পূর্ণ গতিতে ছুটছিল 20507 ডাউন সাইরাং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। হঠাৎই রেল লাইনে দেখা যায় বিরাট হাতির পাল। আপৎকালীন ব্রেক কষেছিলেন চালক, কিন্তু দ্রুত গতিতে থাকা ট্রেন থামানো যায়নি। करीब 100 एलिफेंट्स का एक झुंड पार हो रही थी रेलवे ट्रैक को, फिर उसने इमरजेंसी ब्रेक लगाई और ट्रेन के स्पीड को कंट्रोल किया, लेकिन कुछ एलिफेंट्स के साथ वो डैशिंग हो गया। और लेकिन लोको पायलट की जो टाइमली एक्शन था उसके वजह से मतलब वो टाइमली स्पीड को कम करने की वजह से जो यात्री है उनको कोई नुकसान नहीं हुआ, कोई भी यात्री आहत इंजर्ड नहीं हुआ है, कोई भी यात्री का कैजुअलिटी नहीं है। জোরালো সংঘর্ষের জেরে ট্রেনের ইঞ্জিন ও 5টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। রেল লাইনে পড়ে থাকে হাতির ছিন্ন ভিন্ন দেহাংশ। লামডিং রেলওয়ে ডিভিশনের মধ্যে দুর্ঘটনার এলাকাটি গুয়াহাটি থেকে 126 কিলোমিটার দূরে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পাঠানো হয় রিলিফ ট্রেন। পৌঁছে যান রেলের পদস্থ কর্তারাও। ক্ষতিগ্রস্ত যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। রেল সূত্রে দাবি, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তা হাতির যাতায়াতের নির্দিষ্ট করিডোর নয়, তবে কাছাকাছি এলাকায় হাতির পালের যাওয়ার খবর ছিল বলে বন দপ্তর সূত্রে দাবি করা হয়েছে। দুর্ঘটনার জেরে রেল বনাম বন্যপ্রাণীর বিতর্ক ফের একবার সামনে চলে এসেছে। বনাঞ্চলের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে দেশের রেল নেটওয়ার্ক, যে বিস্তার বন্যপ্রাণীদের বিশেষ করে হাতিদের বিপদের কারণ হয়ে উঠছে। কয়েক দশক ধরে বারবারই ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর খবর সামনে এসেছে। তথ্য বলছে 2009 থেকে 2024 সালের মধ্যে ট্রেনের সঙ্গে সংঘর্ষে দেশে অন্তত 186টি হাতির মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় 14টি রাজ্যের মোট 77টি রেলপথ চিহ্নিত করেছে কেন্দ্র। ঠিক হয়েছে ওই বিপজ্জনক এলাকাগুলি থেকে হাতিদের অন্যদিকে ঘুরিয়ে দিতে লেভেল ক্রসিং ও র্যাম্প তৈরি করা হবে। তার আগে হাতির করিডোরের বাইরে এত বড় দুর্ঘটনা বন ও রেল দপ্তরের সমন্বয় এবং আগাম সতর্কতা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা উস্কে দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।